This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে একেবারে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। মধ্যমগ্রামের খবরের শুরুতে নজর রাখতে হবে, কারণ মধ্যমগ্রামে মধ্যরাতে আইডি বিস্ফোরণ। অনুমান পুলিশের, বিস্ফোরণের ধরন দেখে আইডি বিস্ফোরণের সম্ভাবনা ওড়াতে পারছে না পুলিশ। পুলিশ সূত্রে খবর, ব্যাগের মধ্যে বিস্ফোরক ছিল। বিস্ফোরণ স্থল দেখে আইডি বিস্ফোরণের সম্ভাবনা অনেক বেশি জোরালো। বিস্ফোরণ স্থলে পৌঁছলো ফরেনসিক টিম। বিস্ফোরণে মৃত উত্তরপ্রদেশের যুবকের পরিবারের সঙ্গে কথা পুলিশের। হরিয়ানায় একটি কারখানায় কাজ করতেন সচ্চিদানন্দ। গতকালও সচ্চিদানন্দের সঙ্গে কথা হয়, কিন্তু কিভাবে তিনি মধ্যমগ্রামে পৌঁছলেন জানা নেই, জানিয়েছেন মৃত যুবকের বাবা মা। খবর পুলিশ সূত্রে। প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে ফরেনসিক টিম এই ঘটনাস্থল তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন কোথায় কি রয়েছে। ইলেকট্রনিক গেজেট থেকে ওই যে বেঞ্চের যে পাটাতন, তাতে ব্লাড লেগেছিল, রক্ত লেগেছিল, সেই নমুনার জন্য সেই বেঞ্চের পাটাতন কেটে সেটা সংগ্রহ করেন। এখান থেকে যে সমস্ত খুঁটিনাটি জিনিস উদ্ধার হয় সেই সমস্ত খুঁটিনাটি জিনিস তারা এখান থেকে গুছিয়ে নেন এবং গুছিয়ে ওই যে ব্যাগের মধ্যে রাখা হয়েছে এবং একসঙ্গে এই সমস্ত কিছু ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হবে। তারপর জানা যাবে যে প্রকৃতপক্ষে কি ছিল। বিস্ফোরক তো ছিল একদম স্পষ্ট, কিন্তু সেটা কতটা ভয়াবহ ছিল সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও ফরেনসিক ডিপার্টমেন্ট তারা একটি কথাও বলতে চাননি সংবাদ মাধ্যমের সামনে। তারা খতিয়ে দেখেছেন এবং প্রত্যেকটা জায়গা, শুধু যে ওই যে বেঞ্চটাতে বসেছিল সেই বেঞ্চ নয়, এর আশেপাশের সমস্ত কিছু এবং একই সঙ্গে স্কুলগুলোকে খতিয়ে দেখে এবং স্কুলের পাশের যে বিস্ফোরণের যে অবস্থা, ভয়াবহতা, সেই ভয়াবহতাটা কতটা এফেক্ট হয়ে পড়েছিল সেটা একদম স্পষ্ট বোঝার জন্য একদম দেখা যাবে যে এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থল ঠিক ওই ব্রিজের নিচে এবং সেখান থেকে স্কুলের যে নোটিশ বোর্ড টাঙানোর জায়গা, এই যে কাঁচ, এই কাঁচ সম্পূর্ণ ভেঙে গেছে বিস্ফোরণের ফলে। তার এফেক্ট এসে পড়েছে এই কাঁচে এবং এই কাঁচ ভেঙে যায়। এই কাঁচের ভেঙে যাওয়া টুকরো এখানে যে সমস্ত জায়গায় ছিল সেখান থেকে যেসব নমুনা সংগ্রহ করে এখানে কাটা কম্পাস পড়ে আছে এবং একাধিক জিনিসপত্র যেগুলো এখানে ছিল সেগুলো থেকে নমুনা সংগ্রহ করেছে। এই কাঁচ ভেঙে যাওয়া এবং একই সঙ্গে এই যে ব্রিজ, এই ব্রিজের কোনো নাশকতামূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল কিনা, এই সমস্ত বিষয় যেমন তারা খতিয়ে দেখছেন, সেই সঙ্গে ফরেনসিক টিম এই টোটাল এলাকা থেকে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করলেন এবং এই নমুনা সংগ্রহ করে তারা টেস্ট করে দেখবেন যে প্রকৃতপক্ষে কী ধরনের বিস্ফোরক ছিল, কী উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট হবে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর ২৪ পরগনা। সেটা ওনারা আমাদের জানালে বলবো, ওরা এক্সপার্ট আছে, উনি বলবেন। ওনারা যতক্ষণ না জানাচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশকে, আমরা বলতে পারবো না এই ব্যাপারে। যেটা পেয়েছি সেটা তদন্তের স্বার্থে এখনই আমার বলা ঠিক হবে না, সেটা আমরা দেখছি, খতিয়ে দেখছি। অনেক ওটা ডক্টর বলতে পারে। এখানে একটা টোটো দাঁড়ানো ছিল, টোটোওয়ালাকে জিজ্ঞাসা করছে যে দাদা চৌমাথায় যাবেন? সেই টোটোওয়ালা বলছে আপনি এখান থেকে কেন যাবেন, হিন্দিতেই সবগুলো কথা বলেছে এবং আমরা দেখেই বুঝবো না, একটুখানি ব্যাগ আছে দুটো মতো, একটু সামলে নিতে একটু অসুবিধা হচ্ছে, এরকম ব্যাপার। তারপরে উনি এখান থেকে হাঁটতে হাঁটতে গেছে, তার যাওয়ার মোটামুটি মিনিট ২০-২৫ পরে আওয়াজটা হলো। তার মধ্যে দিয়ে যেটা আমার মনে হলো যে এই সেই ব্যক্তি যে আমাদের ওখানেও জিজ্ঞাসা করে এসেছে। কাজে আসি, শুনলাম যে কি বোম বাস্টিং না কি হয়েছে, জাস্ট এই উপরে ব্রিজ পাশে স্কুল, একটা বাচ্চাদের স্কুল, আতঙ্কিত তো সবাই থাকবে অবশ্যই। এখনো পর্যন্ত একজনই যে ব্লাস্ট হয়ে মারা গেছে। হ্যাঁ, আমরা তা সেটা শুনলাম, সেটা সে ব্যাপারে আমরা চাই সঠিক তদন্ত হোক। আমরা তো এখানে সবসময় কাজ করি, আতঙ্কিত থাকবোই, কিন্তু আমি তো চিন্তা করতে পারি না এইসব ঘটবে। কালকে রাত্রিবেলায় আমরা তো এখানে ধরে নেন 10টা সাড়ে 10টার মধ্যে আমরা দোকানপাট বন্ধ করে দিই।
রাত্রিবেলা শব্দ শুনতে পেরেছিলাম, তখন ওই 12টা 12:30 বাজে। তারপরে আর আমরা তো আর বেরোইনি, কারণ রাস্তায় কি হচ্ছে, আর আমার তো সমস্ত শাটার দেওয়া। তবে আমাদের মধ্যমগ্রাম তো খুবই ঠান্ডা প্রকৃতির ছিল, হঠাৎ দেখছি এই সব, এর থেকে আর আপনাকে আমি কি বলবো। এই ঘটনা সম্পর্কে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ কি বলছেন শুনুন। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় নয়। যাই হোক, এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে আইন অনুযায়ী, এটা তো বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণকে আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে, বিশেষ করে স্কুলের সামনে। মধ্যমগ্রামের লোকরা, বাসীরা এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই বার করবে। শাসক পক্ষের বক্তব্য আপনাদের শোনালাম। এদিকে খাগড়াগড় থেকে শিক্ষা নেয়নি পুলিশ, এ রাজ্যে কেউ নিরাপদ নয়, প্রশাসনকেই নিশানা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্ডার খোলা থাকলে তাই হবে। তো জাভেদ মুন্সিকে যদি কাশ্মীরের এসটিএফ ধরে ক্যানিং থেকে, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায়, যেখানে হাত লাগাবেন, খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। শুধুমাত্র দুর্নীতি তোষণ নয়, জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা। এই ধরনের লোকেদের, তাদের ভাষা, তাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তার ধরন, এমনকি কিছুটা খাদ্যাভ্যাস, এটা দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই। বিজেপি সরব, পাশাপাশি সরব কংগ্রেসও। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। স্কুল, কলেজ, বাড়ি ঘর, সর্বত্র বোমা। বোমা তো বাংলায় সর্বত্র পাওয়া যায়। বোমা হচ্ছে হাইয়েস্ট অ্যাভেলেবেল একটা আর্টিকেল ইন বেঙ্গল। সব থেকে বেশি যদি কোথাও কিছু পাওয়া যায় তার নাম বোমা। যেখানে যাবে সেখানে বোমা। আর তৃণমূল যেখানে সেখানে বোমা থাকবে, পিস্তল থাকবে, গুলি থাকবে, এটাই বাংলা। চলে আসি পরের খবরে। 22শে আগস্ট প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী। দমদমে মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী, কিন্তু এসআইআর আবহে এক মঞ্চে থাকবেন না মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। বিরোধী দলনেতাকে ডাকায় অস্বস্তি মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী থাকা উচিত, এ কথা কে বলছেন? বিরোধী দলনেতা বলছেন। বিরোধী দলনেতাকে বিজেপি বিধায়ক মনে করেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বিগত দিনে দুবার আমি দেখেছি যে বিরোধী দলনেতাকে ডাকলে ওনার অস্বস্তি হয়। ওনার যদি কাউকে নিয়ে সমস্যা থাকে, ওনাকে যারা ইনভাইট করেছে রেল দপ্তর বা রেলমন্ত্রী, তাকে তিনি বলতে পারেন। কিন্তু আমি মনে করি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেক দিন রাজনীতি না করাই ভালো। সর্বক্ষেত্রে রাজনীতি এবং সংবিধানের যে পরিভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, মমতা ব্যানার্জি চেঞ্জ করে দিয়েছেন। ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি। তিনি প্রধানমন্ত্রীকে মনে করেন বিজেপির নেতা, তিনি বিরোধী দলনেতাকে মনে করেন বিজেপির এমএলএ। এর বাইরে তিনি বেরোতে পারেননি, এটাই দুর্ভাগ্য। পাল্টা আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। এই মেট্রো বাস্তবায়নের পরিকল্পনার মাথা থেকে যার এসেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি রেলমন্ত্রী থাকাকালীন এই পরিকল্পনার সূচনা, মমতাদি থাকাকালীন ফান্ড অ্যালোকেশন করেছিলেন। বরং মাঝখানে এত দেরি হলো, তার কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি রেলের বাজেটটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, জেনারেল বাজেটের সাথে জুড়ে দেওয়া হয়েছে, এবং বছরের পর বছর বাংলাকে বঞ্চনা করে এই প্রকল্পগুলোর টাকা আটকে রেখেছিল ভারতীয় জনতা পার্টির সরকার। আজকে ভোট এসছে বলে ঠেলায় পড়ে বেড়াল গাছে উঠেছে। পরের খবর, 100 দিনের কাজের টাকা নিয়ে ফের আইনি জট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেন্দ্রকে বাংলা বিরোধী বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা নিয়ে ফের আইনি জট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেন্দ্র। গত 3-4 বছর ধরে যেভাবে 100 দিনে
বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর 100 দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা সেটা তো আগে মেটাতে হবে। সেটা না মিটিয়ে সরকার 1 তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরও কিছু দিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুকান্তবাবু, আপনি শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, তৃণমূল কংগ্রেস বহুদিন ধরে সরব। এই মুহূর্তে এই বিষয়টাকে নিয়ে যখন কেন্দ্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ, তখন কেন্দ্রকে বাংলা বিরোধী বলে আরও একবার তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার রিয়াকশন প্লিজ। এবং কেন্দ্র স্পষ্টভাবে তার অবস্থানকে ব্যক্ত করেছে, আমরা দুর্নীতির বিরোধী। আমাদের একটাই প্রশ্ন, যে 100 দিনের কাজে অর্থাৎ NGNREGS এর কাজে বিজেপির বিধায়কের ছেলে যদি গ্রেপ্তার হতে পারে গুজরাটে, তাহলে পশ্চিমবঙ্গে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই স্বীকার করেছেন প্রকাশ্যে জনসভা থেকে, হ্যাঁ, যে কিছু মানুষ দুর্নীতি করেছে, আমাদের প্রশ্ন সেই কিছু মানুষের মধ্যে একজনও কেন গ্রেফতার হলো না? একজন বিধায়কের ছেলেকে যদি বিজেপি সরকার সাহস দেখাতে পারে গ্রেফতার করার জন্য 100 দিনের দুর্নীতির কাজে তার যুক্ত থাকার জন্য বা অভিযোগ ওঠার জন্য, তৃণমূল কংগ্রেস কেন এত জনদরদী সরকার হয়েও স্বীকার করে নিচ্ছে যখন তারা যে দুর্নীতি হয়েছে, তারপরেও কেন একজন প্রধান, একজন বিডিও, একজন কোন নির্মাণ সহায়ক পশ্চিমবঙ্গে একজনও গ্রেফতার হয়নি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে, আপনারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিন, আমরা দরবার করে এই টাকা চালু করার জন্য, এবং কেন্দ্র সরকার চাইছে আবার এই টাকা চালু হোক, মানে এই 100 দিনের কাজের টাকা আমরা রাজ্যকে দিই এবং সেই কাজ শুরু হোক। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে রাজভবনের দিকে নজর রাখবো, বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। থানায় অনুমতি চেয়ে চিঠি পাঠাবো, অনুমতি না পাওয়া গেলে আমরা হাইকোর্টে যাব, অনুমতি নিয়ে আপনার মুখোশ এই প্রেসের সামনে নয়, মাইক লাগিয়ে আমরা খুলব পশ্চিমবাংলার অভিভাবকদের এবং আপামর জনগণের সামনে। আমরা মনে করি প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিকে অবৈধভাবে 1000 কোটি টাকা পাইয়ে দেওয়ার জন্য, আর যে মুসলিম কমিউনিটিগুলো ওবিসি তালিকায় আসতে পারে না, ওবিসি তালিকায় 17টা মুসলিম কমিউনিটি আছে, আমাদের তাতে আপত্তি নেই, মুসলিমদের মধ্যেও যারা পিছিয়ে পড়ার সুযোগ পান, কিন্তু যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়, ন্যাশনাল ওবিসি তালিকায় নেই, ইনি তাদেরকে জোর করে ওবিসি করাতে চান। সেই কারণে 5 লক্ষ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধ্বংস করলেন 2025-এ। হয়ে গেছে আমার। শুভেন্দুবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলছেন কল্যাণী এইমস মেন্টাল হেলথের নামে যে সার্ভে করছে ওটা আদতে এনআরসির জন্য করছে, কেউ কোনো তথ্য দেবেন না, কেউ কোনো সাহায্য করবেন না। কল্যাণী এইমসকে আক্রমণ মমতা। উনি সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী, মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি করে। এটা আজকের নয়, উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি SIR কে এনআরসি বলছেন। এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই রকম একটা মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন। একদম উনি ক্যাটেগরিক্যালি মাইক ধরেই বলেছেন যে বিজেপি এবং প্রিন্সিপাল অপোজিশন এরা প্রত্যেকটা ইস্যুতে জনস্বার্থে তারা আমাকে পয়েন্ট আউট করেন। আমি ওনাকে বলেছি যে নর্মাল প্রোটেস্ট বা ডেপুটেশন এটা নেবেন না,
আপনি এটাকে সিরিয়াসলি নিয়ে উনি বলেছেন আগামীকালের মধ্যেই আমি রাজ্য সরকারের কাছ থেকে একটা রিপোর্ট আনাবো। আমরা ওনার কাছে উইথ হাম্বেল আপিল করেছি যে আমাদের একটা ফিডব্যাকও আপনি দেবেন, আমরা জনগণকে জানাতে চাই। আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বাংলায় ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা। শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব, মানে 1 বছর। নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। আর ভোট হবে নো ভোট টু মমতা। পরিযায়ী শ্রমিকদের জন্য 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো, কেউ নেবে না। পরিযায়ী শ্রমিকরা ডেলি 5,000 টাকা রোজগার করে। মমতা ব্যানার্জি জানে না 349 টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। ডেলি যদি মোবাইল ঘাঁটেন 2বার রিচার্জ করতে হয়, 700 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে 3,500 টাকা, 3200 থেকে 3,500 টাকা। 15 টাকা প্রায়, কখনো 14-15 আলুর কেজি। 5,000 টাকায় কিছু হয় না। 5,000 টাকা ডেলি রোজগার যারা করেন তারা 5,000 টাকার লোভে, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। কার্শিয়াংয়ে ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। হোমস্টের ছাদ থেকে পড়ে মৃত্যু স্বপ্ননীল চট্টোপাধ্যায়ের। পরিবার সূত্রে খবর, কলকাতার হেরিটেজ কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত বাগনানের সামতার বাসিন্দা স্বপ্ননীল। আজ ভোর 5টা নাগাদ স্বপ্ননীলের মৃত্যুর খবর দেয় তারই এক বন্ধু। দাবি মায়ের। পরিবারের দাবি স্বপ্ননীল যে কার্শিয়াংয়ে গেছে পরিবারের সদস্যরা জানতই না। কিভাবে দুর্ঘটনা, তদন্তের দাবি স্বপ্ননীলের পরিবারের। কেয়ারটেকার বলেছে ওখানে ঝগড়া হয়েছে, নাকি রাত্রিরে ঝগড়া হয়েছে, এইটুকুই শুনলাম। ওর বললো ছেলেটাকে তো আর ফিরে পাবো না, এটা তো জানি, কিন্তু যারা এরকম বদমাইশি করলো তাদের অন্তত বিচার হওয়াটা তো উচিত। আমরা তো এটুকুই চাই। বন্ধুদের সঙ্গে 4টে মেয়ে ছিল বলছে, আর 2টো ছেলে ছিল। আমরা তো চাইবই তদন্ত হোক এর। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।